আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা চতুর্থ বিষয় হিসেবে উচ্চতর গণিত নিয়েছো তাদের জন্য এই ভিডিওগুলো। তো শিক্ষার্থীরা, আজ আমরা সেট ও ফাংশন এই অধ্যায় থেকে কিছু আলোচনা করব। আলোচনার পাশাপাশি কিছু হোমওয়ার্কও সলভ করব। সেট শুরু করা যাক। এখানে যা যা বলা হয়েছে আমরা পড়ব। বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। যেমন এস একটা সেট দেওয়া আছে। এই এস সেটের উপাদান দেখো 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81 এবং 100। তালিকাটি 10 থেকে বড় নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। তো বর্গের সেট বলতে কি বোঝায় দেখো, এখানে দেখো 1 এর বর্গ করলে 1, তারপর 2 এর বর্গ করলে হচ্ছে 4, 2 দুগুণে 4, 3 এর বর্গ করলে 3 3কে 9, তারপর হচ্ছে 4 এর বর্গ করলে 4 4 কত হয় 16, 5 এর বর্গ করলে 5 5 25, 6 এর বর্গ করলে 6 6 36, তারপর 7 এর বর্গ করলে 7 7 49, 8 এর বর্গ করলে 8 8 64, তারপর 9 এর বর্গ করলে 9 9 81, 10 এর বর্গ করলে কত হয় 10 গুণ 10 মানে হচ্ছে 100। তাহলে আমরা এই যে বর্গ সংখ্যাগুলো এখানে পেলাম 1 4 9, তারপর 16 25 36 49 64 81, তারপর 100, এগুলোই কিন্তু এস সেটের উপাদান। ঠিক আছে, কমা কমা করে দেওয়া আছে, এগুলো এক একটা করে উপাদান বলা হয়। সেটকে এভাবে তালিকার সাহায্যে বর্ণনা করাকে তালিকা পদ্ধতি বলা হয়। এখানে একটা তালিকা জাস্ট দেওয়া আছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ সংখ্যার এখানে তালিকা দেওয়া আছে। যে সকল বস্তু নিয়ে সেট গঠিত এদের প্রত্যেককে ওই সেটের উপাদান বলা হয়। তো 1 4 9 16 25 এগুলো এক একটা করে সেটের উপাদান বলা হয়। এরপর দেখো এক্স এ সেটের উপাদান হলে লেখা হয় এক্স এলিমেন্ট এ, অর্থাৎ এক্স এর সদস্য। এখানে এটা হচ্ছে এলিমেন্ট চিহ্ন বা সদস্য বোঝায়। এবং এক্স এ সেটের উপাদান না হলে লেখা যায় এক্স নট এলিমেন্ট এ। এখানে এটা হচ্ছে এলিমেন্ট আর কেটে দিলে হবে নট এলিমেন্ট বা এক্স এর সদস্য নয়। উপরোক্ত সেট এস কে লেখা যায়, তো এস কে এভাবেও লেখা যায় এস সমান এক্স যেন এক্স, এটা হচ্ছে যেন চিহ্ন, এক্স যেন এক্স 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা। তো ওই যে 1 4 9 16 25 এই সংখ্যাগুলো প্রত্যেকটাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তো এস সেটের মধ্যে 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা আছে। তো এভাবে তালিকা আকারে প্রকাশ না করে এভাবে কথায় আমরা লিখতে পারি। তো এই যে কথায় যে লিখলাম একটা কন্ডিশন দেওয়ার পর, এইটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, উপরেরটা তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এবার আমরা একটা কাজ সলভ করব। এই কাজে বলা হয়েছে উপরের আলোচনায় ক নম্বর এস যে সেট তা ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে শুরুতে এস একটা সেটের কথা বলা হয়েছিল, এইটা যে সেট সেটা আমাদের একটু ব্যাখ্যা করে দিতে হবে। তো দেখো তোমাদের জন্য উত্তরগুলো সাজিয়ে রাখা হয়েছে। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। কাজ ক, এস যে সেট তা ব্যাখ্যা করো। সমাধান দেওয়া আছে, এস যে সেটটা দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখে নিয়েছি। লিখার পর আমরা একটু ব্যাখ্যা করব। ব্যাখ্যা হচ্ছে, আমরা জানি বাস্তব জগৎ বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। এখানে এস গঠিত হয়েছে 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা। অতএব এস হলো 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যার সুনির্ধারিত সংগ্রহ। অতএব এস একটি সেট বলা যায়। এরপর খ নম্বরে বলা হয়েছে এই এস কে অন্যভাবে প্রকাশ করো। তো অন্যভাবে কিন্তু এই যে এখানে যেটা প্রকাশ করে সেটাই, উপরে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছে সেটা একটা পদ্ধতি, আর নিচে এইখানে এটা যেভাবে প্রকাশ করছে এটা হচ্ছে অন্যভাবে, অর্থাৎ এটা সেট গঠন পদ্ধতি। তো এইটাই আমরা
দেখিয়ে দেব। দেখো কাজ খ, এস কে অন্যভাবে প্রকাশ করো। দেওয়া আছে এস, যে সেটটা দেওয়া ছিল এটা আমরা লিখলাম। এস কে তালিকা পদ্ধতিতে লেখা হয়েছে। এটা কি? তালিকা পদ্ধতিতে লেখা হয়েছে। তো এবার এস কে সেট গঠন পদ্ধতিতে লিখলে পাই এস ইকুয়াল এক্স যেন এক্স 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যার সেট। তো এই এক্স দ্বারা কি বোঝাচ্ছে? 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যার সেট। 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা এই যে এগুলো। ঠিক আছে? 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100। এরপরে আমরা সার্বিক সেট থেকে আলোচনা শুরু করি। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। মনে করি এস একটা সেট। দেখো এখানে সেট গঠন পদ্ধতিতে লেখা হয়েছে এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো জানো? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। কিন্তু এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1, 2, 3, 4 ডট 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 আরো আছে এগুলো। এবং 5x লেস দেন ইকুয়াল এখানে 16 দেওয়া আছে। তো আমরা দেখি 5 ইন্টু এক্স লেস দেন ইকুয়াল 16 এই শর্ত পূরণ করে কোন এক্স এর মানগুলো? এক্স এর মান আমরা 1 নিলাম, তাহলে কি হবে? 5 ইন্টু এক্স এর মান 1 লেস দেন ইকুয়াল 16। তো 5 ওকে 5, 5 কিন্তু 16 থেকে ছোট। তো এটা যদি আমরা তালিকা পদ্ধতিতে লিখি তাহলে সেটের মধ্যে থাকবে প্রথমে 1, তারপর এই যে এক্স এর জায়গায় যদি আমরা 2 দেই, 5 দুগুণে 10, তো 10 কিন্তু 16 থেকে ছোট, তাহলে এখানে 2 বসলো। এখানে যদি আমরা 3 দেই এক্স এর জায়গায়, তাহলে কত হবে? 3, 5, 15, তো 15 16 থেকে ছোট, তো এখানে আমরা 3 দেব। তো এস সেটের উপাদান এই যে এগুলোই। ঠিক আছে? 4 বসালে কি হবে? 4, 5, 20 হবে, যেটা 16 থেকে বড়। সেম ভাবে এই যে টি এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর বর্গ করলে 20 এর থেকে ছোট হবে সেই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর জন্য একটা তালিকা পদ্ধতিতে যদি তোমরা বুঝতে চাও এখানে একটা সেট হবে। তারপর হচ্ছে পি একটা সেট, এখানে বলা হচ্ছে এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা রুট ওভার এক্স লেস দেন ইকুয়াল 2, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বর্গমূল করলে যেগুলোর জন্য হচ্ছে 2 এর সমান বা 2 এর ছোট হবে সেগুলোই হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। এখন এই সেট তিনটির উপাদান সমূহ ইউ সমান এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? সেটটির উপাদান নিয়ে গঠিত। তো সবগুলোর মধ্যে কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, এস এর মধ্যে, টি এর মধ্যে, পি এর মধ্যেও আছে। তাহলে এই যে ইউ কে এস টি পি সেটের জন্য সার্বিক সেট বিবেচনা করা হয়। অর্থাৎ এই যে সার্বিক সেট ইউ এর উপাদান সংখ্যা কিন্তু সব ধনাত্মক পূর্ণ সংখ্যা, যা এস এর মধ্যেও আছে, টি এর মধ্যেও আছে, পি এর মধ্যেও আছে। তাই এই যে ইউ সেটকে এস টি পি সেটের জন্য সার্বিক সেট বিবেচনা করা যায়। তো এখানে ভালোভাবে বলা আছে সেট সংক্রান্ত কোনো আলোচনায় একটি নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হয় যদি আলোচনাধীন সকল সেটের উপাদানসমূহ ওই নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত হয়। কয়েকটা বিশেষ সেট দেওয়া আছে, এগুলো আমাদের রেগুলার লাগবে অঙ্ক করার সময়। দেখো এন, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সেট 1, 2, 3, 4 ডট 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 অসীম পর্যন্ত এরকম। তারপর জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা মানে কি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক। এই যে শূন্য, সকল ধনাত্মক ডান দিকে, সকল ঋণাত্মক হচ্ছে বাম দিকে। কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যার সেট। আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট, রিয়েল নাম্বার। তো এক্স যেন এক্স বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যার সেট। উপসেট পড়বো এখন। উপসেট বা সাবসেট। এ ও বি সেট হলে এ কে বি এর উপসেট বলা হয় যদি ও কেবল যদি এ এর প্রত্যেক উপাদান বি এর উপাদান হয়, এবং একে এ উপসেট বি এভাবে লেখা হয়। এটা কিন্তু উপসেট চিহ্ন। যেমন এ একটা সেট আছে যার উপাদান হচ্ছে 2,3, বি একটা সেট আছে যার উপাদান 2, 3, 5, 7। তো এ বি এর কি হবে? উপসেট হবে, কারণ
এর উপাদান 2 3 যেটা হচ্ছে বি এর মধ্যে আছে, ঠিক আছে। এ বি এর উপসেট না হলে আমরা এভাবে লিখব, এ এটা হচ্ছে উপসেট চিহ্ন আর কেটে দিলে নট উপসেট হয়ে যাবে। যেমন এ যার উপাদান 1,3, বি যার উপাদান 2 3 5 7 এর উপসেট নয়, অর্থাৎ এ এর উপাদান 1 3 যা কিন্তু বি এর মধ্যে নাই, তাই এ বি এর উপসেট হতে পারে না। এবার উদাহরণ 1 দেখো, যদি এ একটা সেট হয় এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা একটু আগে আমরা বললাম 1 2 3 4 ডট 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 অসীম পর্যন্ত। বি একটা সেট যার উপাদান 0 দেওয়া আছে। তারপর এক্স একটা সেট এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি শূন্য সহ সকল ধনাত্মক ও সকল ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়, ঠিক আছে। পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে দেখো আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে যা ডান দিকে, আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে বাম দিকে। তবে এ বি এবং এক্স এর মধ্যে সম্পর্ক কি? তো এ কিন্তু এক্স এর উপসেট, এ হচ্ছে এক্স এর উপসেট, কারণ এর মধ্যে কি আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার কোথায় আছে? পূর্ণ সংখ্যার মধ্যে আছে। এই পুরোটা কিন্তু পূর্ণ সংখ্যার জন্য সেট। তো এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর পুরোটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছেই, সুতরাং এ উপসেট এক্স। আবার বি এক্স এর উপসেট, কারণ বি এর উপাদান হচ্ছে 0, 0 কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে আছে। দেখো এই যে পূর্ণ সংখ্যার সেট, এটা শূন্য সহ সকল ধনাত্মক, শূন্য সহ সকল ঋণাত্মক, এর মধ্যে কিন্তু শূন্য আছে। বি এর উপাদান শূন্য, শূন্য কিন্তু এই যে পূর্ণ সংখ্যার সেটের মধ্যে আছে। তাহলে এই বি কার উপসেট? এই যে এক্স এর একটা উপসেট। কিন্তু এই যে বি এর উপসেট নয়, কারণ বি এর উপাদান 0, ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কোনো 0 নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি বি নট উপসেট এ। এই হচ্ছে সম্পর্ক। এবার আমরা এই কাজগুলো করব, এই কাজগুলো করে আজকের টিউটোরিয়াল শেষ করব। পরবর্তীতে ওই যে ফাঁকা সেট থেকে আলোচনা শুরু করব। কাজ দেওয়া আছে, মনে করো এক্স একটা সেট, এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমি কিন্তু একটু আগেই বলে দিয়েছি, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখন ক নম্বর হচ্ছে এক্স কে সার্বিক সেট ধরে এক্স এর 3টি উপসেট বর্ণনা করো। তো এক্স কে সার্বিক সেট ধরবো, ধরে 3টে উপসেট বর্ণনা করব। এখানে একটু খেয়াল করো, কাজ ক সমাধান দেওয়া আছে এক্স ইকুয়াল এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো আমি এখানে একটু আবার রিপিট করি, শূন্য সহ সকল ধনাত্মক এদিকে আছে, শূন্য সহ সকল ঋণাত্মক এই দিকেও আছে। তো দুইটা একটু ঠিক করে দেই, -2। তো ধরি এ একটা সেট, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমরা একটা সেট গঠন করলাম, অর্থাৎ এই দিক থেকে শুরু করে এই দিকে এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার বি একটা সেট ধরলাম যেটা এক্স যেন এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য, অর্থাৎ এই যে শূন্য বাদ দিয়ে এইদিকে হয়ে গেল। এবার সি একটা সেট নিয়েছি এক্স যেন এক্স জোড় সংখ্যা। তো এই যে পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা কোনগুলো? 0 2 4 6, আবার এদিকে আছে -2 -4, এগুলো সবগুলো জোড় সংখ্যা। তো ভালো কথা, তো আমরা সেট বানাইলাম 3টা। এখানে এ ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট যা এক্স এর উপসেট। এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা কিন্তু পূর্ণ সংখ্যার সেটের মধ্যে আছে। দেখো এই যে এখান থেকেই আমরা বানাইছি, সুতরাং এ ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট যা হচ্ছে এক্স এর উপসেট। আবার বি কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট যা এক্স এর উপসেট। বি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। সেটা কোত্থেকে আমরা নিয়েছি? এই যে পূর্ণ সংখ্যার সেট, এটার থেকে এই পাশ থেকে নিয়েছি।
তো এটাও কিসের উপসেট হবে? এক্স এর উপসেট। ও সি জোড় সংখ্যার সেট যা এক্স এর উপসেট। তো এর মধ্যে কি জোড় সংখ্যা আছে না? এর মধ্যে কিন্তু জোড় সংখ্যা আছে। তো এই সিও হচ্ছে এই যে এক্স এর একটা উপসেট। তো সম্পর্কটা আমরা এভাবে লিখতে পারি, এ উপসেট এক্স, এ হচ্ছে এক্স এর উপসেট, আবার বিও এক্স এর উপসেট, আবার সিও এক্স এর উপসেট। এভাবে আমরা সম্পর্কগুলো লিখতে পারি। এবার খ নম্বর দেখো, খ নম্বর বলছে এক্স এর দুটি উপসেট বর্ণনা করো যাদের কোনোটি অপরটির উপসেট নয়। তো উপসেট যাতে না হয় সেভাবে বর্ণনা করতে হবে। দেখো দেওয়া আছে এক্স যে সেটটা দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখছি পূর্ণ সংখ্যার সেট। তো এ একটা সেট জোড় সংখ্যার সেট নেওয়া হয়েছে, বি একটা সেট বিজোড় সংখ্যার সেট নেওয়া হয়েছে। এবার দেখো এই যে এ জোড় সংখ্যার সেট যা এক্স এর উপসেট। জোড় সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে আছে, ভালো কথা। এ তাহলে এক্স এর উপসেট, আবার বি এর উপসেট নয়। তাহলে এ কার উপসেট নয়? এই যে জোড় সংখ্যাগুলো বিজোড় সংখ্যার উপসেট নয়, কারণ জোড় সংখ্যাগুলো বিজোড় সংখ্যা থেকে পাওয়া সম্ভব নয়। আবার বি বিজোড় সংখ্যার সেট, এই যে বিজোড় সংখ্যার সেট যা এক্স এর উপসেট, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা থেকে পাওয়া সম্ভব, কিন্তু বিজোড় সংখ্যাগুলো এ থেকে পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, এ এর উপসেট এই কারণেই নয়। তো আমরা এখানে সম্পর্কগুলো দিতে পারি এরকম করে, এ এক্স এর উপসেট, আবার বিও এক্স এর উপসেট, কিন্তু এ বি এর উপসেট নয়, এই যে উপসেট নয় চিহ্ন এটা, আবার বি এর উপসেট নয়। তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তীতে যে কাজগুলো রয়েছে বা আলোচনাগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।